সুধীবৃন্দ, আমাদের বাড়ির মায়াছার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ পূর্বাপর নবম পর্ব। আজকের এই অনুষ্ঠানে একটু ব্যতিক্রমী ভাবে আমরা সাজিয়েছি আমাদের প্রিয় কবি ও চিত্রকর খালিদ আসাদ। উনি আমাদের এমন একজন মানুষ ছিলেন, চট্টগ্রামে শিল্প সংস্কৃতি এবং সাহিত্য ভ্রমণে একজন উজ্জ্বল নক্ষত্র। শুধু চট্টগ্রামও নয়, সারা বাংলাদেশে তার প্রতিভা তিনি স্বাক্ষর রেখে গেছেন। তিনি আমাদের অতি আপনজন। মূলত খালিদ ভাই কবিতার সাথে, গানের সাথে, প্রচ্ছদের সাথে, আঁকাবুকির সাথে, লিটল ম্যাগাজিনের সাথে এবং নাটকের সাথেও তার সম্পর্ক ছিল নিবিড়। আমাদের এই প্রিয়জন এবং শ্রদ্ধাভাজন খালিদ ভাইকে পূর্বাপর অনুষ্ঠানে আজকে আমরা স্মরণ করব তার রচিত কবিতা দিয়ে, গান দিয়ে। খালিদ ভাইয়ের প্রিয়জন আমাদের শ্রদ্ধাভাজন কয়েকজন ব্যক্তিত্ব, তারা স্মৃতিচারণের মাধ্যমে খালিদ ভাইকে স্মরণ করবেন। আজকে আমাদের মাঝে আছেন কবি শিশির দত্ত, যিনি কবি শিশিরদা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আছেন নকিব ভাই, নকিব খান, সুরকার ও সঙ্গীত শিল্পী। নকিব ভাই, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। তুমি কেমন আছো? আছি, ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমার সাথে আছে মনিরুল মনির, কবি এবং প্রকাশক, এই প্রজন্মের প্রতিভাবান একজন তরুণ, যিনি খালিদ ভাইয়ের সান্নিধ্য পেয়েছেন গত বেশ কয়েক বছর ধরে। আজকে আমরা এই তিনজনের কাছ থেকে আমরা খালিদ ভাই সম্পর্কে জানবো, কিছু কথা শুনবো, আমরা স্মরণ করবো আমাদের প্রিয় এই মানুষটিকে। অনুষ্ঠানের শুরুতেই আমরা খালিদ ভাইয়ের কিছু কবিতা শুনবো। কবিতা আবৃত্তি পাঠ করবে শিউ। খালিদ আহসান, আমাদের খালিদ ভাই, আমার খালিদ ভাই। খালিদ ভাইয়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। খালিদ ভাই বেঁচে থাকবেন আমাদের মাঝে তার সৃজনশীলতা নিয়ে। করোনাকালীন কবিতা 1। চলতে চলতে ক্লান্ত খরস্রোতা নদী সমুদ্রের কাছে বুকে হাত বুলিয়ে বলল, এখানে ঘুমোবো। সমুদ্র সম্মতি দিল। জল বাষ্প হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, দুজনকে আর আলাদা করা যায় না। করোনাকালীন কবিতা 2। আকাঙ্ক্ষা আমাকে কখনো প্রতারিত করেনি। হাত ধরার আগেই পেয়ে গেছি স্নেহের ফল্গু ধারা। পৃথিবীর সমুদ্র, অরণ্য, উদ্ভিদ ও অপার আনন্দ রাশি, এর চেয়ে সৌন্দর্যে আর কিছু নেই বৃষ্টির শব্দ ছাড়া। সত্যের পিছনে ছুটেছি, এত কাঁপুনি কোথা থেকে আসে বারবার। ধন্যবাদ। এখন আমি শিশিরদা, আপনার কাছে একটু জানতে চাইবো, প্রথম দিকে খালিদ ভাইয়ের সাথে তো আসলে আপনি 70 দশক থেকে ঘনিষ্ঠ সান্নিধ্যে কাজ করেছেন। সে সময়ের প্রেক্ষাপটে খালিদ ভাইয়ের কবিতা লেখা, প্রচ্ছদ আঁকা এবং আমাদের অরিন্দম সবকিছু মিলে আপনি খুব কাছ থেকে দেখেছেন খালিদ ভাইকে। সেই স্মৃতিচারণগুলি একটু আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। সবাইকে ধন্যবাদ। অনেকদিন পরে নকিবকে দেখলাম, ভালো লাগলো। আপনাকেও দেখে ভালো লাগছে শিশিরদা। মনিরুল মনির সাথেও দেখা হলো। কারণ আমাদের একটা খুব খারাপ সময় যাচ্ছে এখন। আমরা অনেক প্রিয় মানুষকে হারাচ্ছি প্রতিদিনই প্রায় বলা চলে। এবং খালিদকে নিয়ে যে এরকম একটা অনুষ্ঠানে
যুক্ত হতে হবে এটা কিন্তু কখনো ভাবিনি, এবং এটা আমার জন্য খুবই কষ্টকর। আমি আশা করি প্রত্যেকের জন্যই কষ্টকর। এবং আজকে যারা এই অনুষ্ঠানটা শুনছে তারা অবশ্যই, আমি মনে করি যে খালিদের অত্যন্ত সুহৃদ এবং খালিদের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। এবং খালিদ হাসানকে আসলে দেখা, জানা, শোনা এবং তার কাজের পরিধি সবকিছু কিন্তু অনেক অনেক বিস্তৃত। যে যেই মানে 1973 সাল থেকে খালিদের সাথে আমার পরিচয়, এবং সেটা এই পরিচয়টা যেভাবে হয়েছিল সেটি হচ্ছে যে আসলে খালিদের তখন মোটামুটি ভাবে লেখালেখির সাথে তার একটা যুক্ততা ছিল, কিন্তু নাটক কিংবা অন্যান্য বিষয়গুলোর সাথে তার তখনও সেভাবে সম্পৃক্ততা ছিল না। আমরা যখন স্পার্ক জেনারেশনের আন্দোলন করছি চট্টগ্রামে, এবং এটা হেনাবাইয়ের নেতৃত্বে, তখন হেনা ইসলাম ছিল আমাদের অত্যন্ত একজন কি বলবো আসলে বন্ধু, বড় ভাই, সব দিক থেকে আমাদের সাথে ওনার একটা অন্যরকম সম্পর্ক ছিল। সেরকম জায়গা থেকে আমাদের সময় হেনাবাই কিন্তু আবার নকিব খুব ভালো করে জানে, হেনাবাইয়ের গান, গীতিকার, এবং আমাদের জিল্লুর ভাই ছিল নকিবের বড় ভাই, তিনি হেনাবাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। যাই হোক, সেটা আরেকটা পর্ব, আরেকটা বিষয়। তো প্রথমত হচ্ছে যে খালিদের সাথে এরকম একটি অবস্থায় যখন আমরা কাজ করছি বিভিন্ন ভাবে, তখন খালিদের সাথে খুব নাটকীয় ভাবে কিন্তু পরিচয়টা হলো। খালিদ চিটাগং কলেজের তখন চিটাগং কলেজ ছিল আসলে তখন একটা অত্যন্ত সাংস্কৃতিক ভাবে একটা অন্যরকম জায়গা, এবং এটার ধারাবাহিক ইতিহাস যারা জানেন তারা জানেন যে চট্টগ্রাম কলেজের একটা সাংস্কৃতিক প্রণোদনার ক্ষেত্রে যে ঐতিহ্য ছিল, আসলে বাঙালি সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধ, কলেজ স্কুলের ছাত্র আমিও, কিন্তু খালিদের সাথে কিন্তু কলেজ স্কুলে ওভাবে আমার পরিচয় হয়নি। মূলত সদরুল, আমাদের বন্ধু সদরুল পাশা, তখন সে খুব জনপ্রিয় চট্টগ্রাম কলেজে, ভীষণ জনপ্রিয় ছাত্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে। এবং সদরুলেই কাছে সে গিয়ে সরাসরি আগ্রহ প্রকাশ করত যে আমি কাজ করতে চাই, নাটক করতে চাই। তখন সদরুল খুব ব্যস্ত, এবং সদরুল খুবই ওভাবে জিনিসগুলোকে দেখার সুযোগও সদরুলের ছিল না। তো সদরুল আমাকে বলল যে এই ছেলেটা কাজ করতে চাচ্ছে, তুমি একটু ওদের সাথে কথা বল। তো আমি খালিদকে নিয়ে চিটাগং কলেজের অডিটোরিয়ামের বাইরে বসে কথা বললাম। খালিদকে তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন, আপনি কেন নাটক করতে করতে আগ্রহী। স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্নগুলো খালিদ খুব একটা পছন্দ করছিল বলে আমার মনে হচ্ছিল না, কিন্তু তারপরেও যে তখনকার সময়ে যারা কাজ করতে আসতো তখন তাদেরকে এভাবে আমরা কিন্তু খুব সহজভাবেই আমাদের কাজের সাথে যুক্ত করতাম। তো যাই হোক, তখন আমি স্পার্ক আন্দোলনের সাথে সাংঘাতিকভাবে যুক্ত, এবং সে আমার সাথে পরিচিত হতে পেরে এবং আমাকে বলল যে হ্যাঁ, আপনার সম্পর্কে আমি জানি, আপনি অনেক ধরনের কাজ করছেন, স্পার্ক আন্দোলনের সাথে আপনি আছেন এটুকু জানি। এবং স্পার্কের প্রতিও তার একটা আগ্রহের কথা সে বলছিল। তো ওর বয়স এবং ওর তারুণ্য দেখে আমরা যখন আলোচনা করছিলাম যে স্পার্কের সাথে তাকে যুক্ত করার আগ্রহ সে প্রকাশ করছে, কিন্তু স্পার্ক জেনারেশনের যে নির্দিষ্ট নীতিমালা, নিয়ম কানুন ছিল, সেখানে কিন্তু সবাই তখন আর অন্য কাউকে যুক্ত করবে বা যুক্ত করার প্রয়োজনীয়তা আছে এরকম মনে করেনি। তো যাই হোক, সেখান থেকে শুরু। তারপর 1974 সাল পুরো সময়টা এসে অরিন্দমের রিহার্সালের মহড়া কক্ষে নিয়মিত উপস্থিত থাকে, প্রতিদিন বলা চলে।
এমন কোনো দিন নেই খালিদ আসতো না এই আমাদের মহড়া কক্ষ। তারপরে খালিদের সাথে আমাদের সে আসলো, আমরা তখন আড্ডা দিতাম সাধু মিষ্টান্ন ভান্ডার বলে সাধুর দোকান। আমাদের তখন চট্টগ্রামে সাধুর দোকান ছিল কোতোয়ালির মোড়ে। তো আমি খালিদকে বললাম যে আপনি ওখানে আসেন, ওখানে অনেকের সাথে আপনার পরিচয় হবে। যে সেই খালিদের খালিদ তখন থাকতে হচ্ছে দেওয়ানহাটের মোড়ে, ওর বাবার একটা বাড়ি ছিল, সেই বাবার বাড়িতে খালিদ থাকতো এবং সেখান থেকে সে কিন্তু নিয়মিতই সাধুর দোকানে আসতো। এবং কিছু স্মৃতি এখনো মনে পড়ে। এবং কিছুদিন আগে খালিদের মৃত্যুর পরে কমলদার সাথে কথা বলছিলাম, তখন কমলদাও বলছিল যে খালিদ যখন আসতো আমাদের আড্ডায়, এটা খুব অদ্ভুত একটা স্মৃতি আমাদের এখনো মনে আছে। খালিদকে অনুসরণ করে করে খালিদের বাবা কিন্তু খালিদের পিছন পিছন আসতো। খালিদ কোথায় যাচ্ছে, খালিদ কি করছে। এবং সাধুর দোকানে যখন খালিদ আড্ডা দিত আমাদের সাথে, অবসর মানে যখন সন্ধ্যার সময় আড্ডা দিত, সেই সময় খালিদের বাবা দেখতো দূর থেকে যে ও কি করছে আসলে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একটা অদ্ভুত সুন্দর ঘটনা আছে যে খালিদ যে ওখানে আসে নিয়মিত আড্ডায়, এই ব্যাপারটা সেখানে কি করে, কি এখানে যে আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়, এই টাকা পয়সাগুলো কারা দেয়। খালিদের বাবা দুপুরে এসে এটা জানার চেষ্টা করছিল ওখানকার বয় বেয়ারা যারা ছিল সাধুর মিষ্টান্ন ভান্ডারে তাদেরকে, এবং সাধুর মিষ্টান্ন ভান্ডারে যিনি বসতো তাকেও জিজ্ঞেস করতো। কারণ খালিদের বাবার একটা বদ্ধমূল ধারণা ছিল খালিদকে টাকা পয়সা দেয় খালিদের মা, এবং খালিদের মাই খালিদকে মানে অনেক বেশি প্যাট্রন করতেছে এই সমস্ত কাজে, এরকম একটা ধারণা ছিল। এবং খালিদের বাবা ছিল ডাক্তার, এবং ওনার সাথে আমার দুই একবার কথাবার্তা হয়েছে, খুব বেশি কথা হয়নি। এবং উনি, আমার বাবাও ছিল তখন ডাক্তার, আমার বাবা রেলওয়েতে চাকরি করতেন। তো আমাকে একদিন উনি বলে যে তুমিও তো ডাক্তার মানুষের ছেলে, তুমি এই এই সমস্ত আড্ডাবাজি এগুলো তোমরা কেন করো। যাই হোক, এই ধরনের ওদের পরিবার, খালিদকে নিয়ে খালিদের বাবার যেই স্বপ্ন আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা, মনে করতো সেই সময় যে খালিদ বোধহয় এই ধরনের নিয়মিত আড্ডায় আসে এবং যেখানে সময় কাটায়, এটা বোধহয় খালিদের জন্য খুব একটা প্রয়োজনীয় না। কিন্তু খালিদ সেটাকে তার পরিবারের এই আমি জানি না তার আত্মজীবনী নাকি একটা সে লিখেছিল, আমি সেটা পড়ার সুযোগ পাইনি, এখানে এই ধরনের কোনো বিষয় আসছিল কিনা। আমার কাছে মনে হয়েছিল প্রথম দিকে খালিদের মধ্যে একটা প্রতিকূলতাকে জয় করার একটা চেষ্টা ছিল, এবং সেই প্রতিকূলতাটা সে জয় করতে পেরেছিল। খালিদের আত্মীয় স্বজন বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাদের চট্টগ্রামের রাজনৈতিক সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন খালিদের পরিবারের এবং খালিদের একটা রাজনৈতিক সামাজিক একটা ঐতিহ্য ছিল এই জায়গা থেকে খালিদ। তো 75-এর বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু আসলে পুরো প্রেক্ষাপটটাই পাল্টে গেল, আমাদের এই আড্ডাগুলো নষ্ট হয়ে গেল। আমিও প্রায় বছর দেড়েক দুই এক দেশের বাইরে ছিলাম। আমি যখন আবার ফিরে আসলাম তখনই কিন্তু খালিদের সাথে আমার প্রকৃত ঘনিষ্ঠতা তৈরি। এবং সেই সময়ে শুধু ঘনিষ্ঠতা না, খালিদের সাথে আমি অনেকগুলো কাজ করেছি। আমি মনে করি খালিদের সেই সময়টা ছিল খালিদের জন্য খুবই স্বর্ণযুগ। এবং খালিদ 70 দশকে যখন কবিতা এসে লিখছে, স্পার্ক আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল না বটে, কিন্তু স্পার্কের যে বাই প্রোডাক্ট গুলো ছিল, সম্পাদক, দৈনিক কবিতা, সম্পাদক প্রকাশনী, এগুলোর সাথে খালিদের একটা ওতপ্রোতভাবে যুক্ত ছিল। এবং খালিদ 70 দশকের শেষের দিকে যখন একসাথে 3-4টা বইয়ের কভার করলো সম্পাদক প্রকাশনী, আসাদ চৌধুরীর প্রশ্ন নেই উত্তরে পাহাড়, তারপরে স্বপন দত্তের স্বপ্নের বসতবাটি, অন্তর্লীন চাষাবাদ, নীলমণি গুণেশ তার আগে চাই, সমাজতন্ত্র, এবং আমার সম্পাদিত স্বনির্বাচিত, আমি মনে করি তখনই কিন্তু খালিদ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিল এজ এ
একজন প্রচ্ছদ শিল্পী হিসাবে। সেই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে একেবারেই খালিদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ ছিল। খালিদ কিন্তু কোনো প্রথাগত ভাবে যে চারুকলার ছাত্র ছিল বা চারুকলার সাথে যুক্ত ছিল তা না, কিন্তু তারপরও খালিদ প্রচুর সিগারেট খেত একেবারে ছোটবেলা থেকেই, এবং তার প্রথম আঁকাআঁকির ব্যাপারটা ছিল আসলে খালিদের যে, এবং বিশেষভাবে বলবো যে খালিদের যেটা সবচেয়ে ছিল সেটা হচ্ছে যে সে সিগারেটের প্যাকেটের উল্টো দিকে সে নিয়মিতই ছবি আঁকতো এবং ছবিগুলো সে সংরক্ষণ করার চেষ্টা করত। এইভাবে খালিদের সাথে তারপরে অনেক ঘটনা, অনেক কিছুই আমার মনে হয় যে পর্যায়ক্রমিক ভাবে আরো অন্যরা এখানে আছেন, তারাও খালিদের সাথে অনেকভাবে যুক্ত আছে। সূচনাটা ঘটেছিল খালিদের সাথে আমারই ভাবে। আমাকে আমি আমি মনে করি যে আবার হয়তো পরবর্তী পর্যায়ে যদি সুযোগ হয় খালিদ বলবো আবার। ঠিক আছে, ঠিক আছে দাদা। এই পর্বে আমি একটু নকিব ভাইয়ের কাছে যেতে চাই। নকিব ভাই, খালিদ ভাই তো আপনি বেশ কয়েকটা গান শুট করেছিলেন, এবং খালিদ ভাইয়ের সাথে আমার আলাপচারিতায় ওই নদী এসে পথ, তারপরে ঘুমনে ঘুমায় চোখের ওই প্রেক্ষাপটটা খালিদ ভাইয়ের সাথে আমার আলাপচারিতায় উঠে এসেছিল আপনার প্রসঙ্গটা। তা আপনি কি আজকে আমাকে একটু এটা বলবেন, সুর করা এবং খালিদ ভাইয়ের গান সুর করার এই আপনাদের সাথে যে একটা নৈকট্য ছিল, এই বিষয়টা একটু বলুন, একটু গানটাও শুনি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শান্তনু এবং যারা আয়োজক তাদেরকে। খালিদ ভাইকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। খালিদ ভাইয়ের স্মৃতি আমাদের এখনো হৃদয়ে গেঁথে আছে, ভোলা যায় না। কাজেই ওনার সম্পর্কে কিছু বলতে হবে আজকে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। অনেকদিন ওনার সাথে আমার যোগাযোগ ছিল না মাঝখানে। তো আমি একটু পেছনে ফিরে যাই। 1978-79 এর পরে আমার সাথে আমার পরিচয় হয়। অ্যাকচুয়ালি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি চিটাগাং ইউনিভার্সিটিতে, উনি আমাদের অগ্রজ ছিলেন, সিনিয়র ভাই ছিলেন। উনি বাংলা ডিপার্টমেন্টে ছিলেন, আমি হিসাব বিজ্ঞান ছিলাম। আমাদের পাশাপাশি কিন্তু ডিপার্টমেন্টটা ছিল। তো প্রায় প্রত্যেকদিন ওনার সাথে আমার দেখা হতো, কারণ পাশাপাশি ডিপার্টমেন্ট আমাদের ক্লাসের গ্যাপে প্রায় আমাদের আড্ডা হতো, দেখা হতো। তো আমাকে উনি অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত আদর করতেন। আমি জানি উনি প্রচ্ছদ শিল্পী, চট্টগ্রামে নাম করা একজন প্রচ্ছদ শিল্পী এবং একজন কবি, সেই হিসেবে আমি চিনতাম। তো একদিন হঠাৎ আমাকে একটা ওনার কবিতা, যেহেতু উনি কবিতা লিখতেন, বললেন আমি একটা লিখেছি, তুমি দেখো তো এটা কেমন হয়, এটা শুরু করা যায় কিনা। আমি তখন ওনার কাছ থেকে নিলাম, নেওয়ার পর আমি আগ্রহ ভরে পড়তে লাগলাম যে কি লিখেছে। কারণ কবিতা এবং গীতি কবিতার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কারণ গীতি কবিতার মধ্যে অনেক স্ট্রাকচার্ড কিছু হতে হয়, গানের মিটারের ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো আমি প্রথমেই সেগুলি দেখছিলাম যে আসলে কবিতাটা গীতি কবিতা হিসাবে আমি শুরু করতে পারবো কিনা। সবচেয়ে অবাক লাগলো যে এত সুন্দর উনি লিখেছেন এবং এত ছন্দময়ী, এবং প্রত্যেকটা মিটার আমার কোনো কিছুই চেঞ্জ করতে হয়নি। এবং ওনার প্রথম যে গীতি কবিতা, সেটি হলো নদী এসে পথ। নদী এসে পথ, সাগরে মিশে যেতে চায়, এই মিলন মেলা কে রুখে, ভালোবাসা এমনি সর্বনাম। এই গানটি আমি এই প্রথম কয়েকটি গান পরে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি এত সুন্দর কথা এবং এত গভীরতা কথার মধ্যে, এবং ফার্স্ট অন্তরা যেটি উনি লিখেছেন অসাধারণ। যেমন হাওয়া হুহু এসে এসে খোলা এই বুকে রঙিন ধুলো স্মৃতির রুমাল উড়ায়, আর উড়ে একটি ঝরা পাতা পালক, মগ্ন বিষাদে এত বেশি আজ মন ভরে থাকে। এত ডেপথ কথার মধ্যে, অসাধারণ। আমি খুব ভয় পেয়ে গেলাম আসলে, আমি এটা কিভাবে শুরু করব আমি জানি না। তো আমি বাসায় ফিরলাম বিশ্ববিদ্যালয় থেকে। বাসায় ফিরে আমি তো পাগলের মতো এটা নিয়ে বসে গেলাম, গিটারটা হাতে নিলাম। গিটার হাতে নিয়ে আমি চেষ্টা করছিলাম, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো নিমেষেই গানটা শুরু হয়ে গেল। লিরিক্সটা এত পাওয়ারফুল, আমার কাছে শুরু করতে খুব একটু কষ্ট হয়নি।
তো আমি একটু শুনাই আপনাদেরকে গানটি একটু, আপনারা সবাই হয়তো জানেন সোলস এর ফার্স্ট অ্যালবামে গানটি ছিল। গানটি আমার অত্যন্ত প্রিয় একটি গান এবং আমার সুর করা যতগুলো আমার প্রিয় গান আছে তার মধ্যে একটি। তখন গেয়েছিল সোলস এর গানটি, আমি শুনে একটু কয়েকটা লাইন। নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়, এই মিলন ভালোবাসা ফিরে আসে আর হারা নদীর অচেনা বাকি, নদী এসে সাগরে মিশে যেতে চায়, এই মিলন ভালোবাসা ফিরে আসে আর হারা নদীর অচেনা নদী এসে সাগরে মিশে যেতে চায়। হাওয়া এসে ভোলা বুকে রঙিন ধুলো স্মৃতির আর উড়ে ঝরা পাতা পালো বিষয় এত বেশি ঘুরে থাকে ফিরে আসে আর হারা নদীর অচেনা বাকি, নদী সাগরে মিশে যেতে চায়। লা 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 কয়েকটা লাইন শোনালাম আপনাদেরকে, অসাধারণ একটি গান। ঠিক আছে নকিব ভাই, আমরা তো আপনাকে বাংলাদেশের মেলোডিয়াস সুরকার হিসেবে আমরা চিনি এবং আপনার সুখ্যাতি ওই সময়ে। তো খালিদ ভাইয়ের যে গানগুলো লিরিক্স গুলোতে মানে কি ধরনের আপনাকে আকৃষ্ট করেছিল যে মেলোডিয়াস সুর করার ক্ষেত্রে, যে সেটা পরবর্তীতে রেনেসাঁতে আপনি করেছেন এই গানগুলো খালিদ ভাইয়ের অন্যান্য, যে মন ঘুমনে ঘুমারা চোখের কোণে, তারপরে রানওয়ের মাটিছে, জি এই আরো 4-5টা গান শুরু করেছেন। তো মেলোডিয়াস গানের ক্ষেত্রে মানে খালিদ ভাইয়ের ব্যতিক্রমী ভাবটা কোথায় পেয়েছেন, যে মানে একটু অপটিকের গান, যেটা ওই সময় যে 70 দশকে যে একটা অন্যরকম ধারা ছিল, ওইটা থেকে খালিদ ভাইয়ের কথা, আপনার সুর, দুটোর সমন্বয়টা আমাদের কাছে অবশ্যই এই জেনারেশনের কাছে শিক্ষণীয়। এটা একটু বলেন। আমি যদি এক কথায় বলি, আধুনিক গীতি কবিতায় আধুনিকতা বলতে যা বোঝাতো আসলে ওনার লিরিক্সের মধ্যে তাই ছিল। এবং সবচেয়ে বড় কথা, শুধু আধুনিকতা না, গানের কথার যে ডেপথ, যে গভীরতা তার মধ্যে ছিল। এবং অল্প কথায় এত সুন্দর উনি গান লিখেছেন কল্পনার বাইরে। যেমন আপনি বললেন যে ঘুম নেই ঘুম হারা, গানটা কিন্তু ট্রেডিশনাল গানের একটু বাইরে, কারণ গানটি কিন্তু একটি অন্তরা ছিল। তার কারণটা হচ্ছে ওটা একটা কবিতা, কবিতাটাকেই আমাকে দিয়েছিল সুর করতে, কিন্তু আমি দেখলাম এটা কবিতা না, এটা সুন্দর গীতি কবিতা হয়েছে। সো আপনি শুনলে বুঝতে পারবেন এত এত মানে মাত্র 6টি লাইনের গান, বাট এত সুন্দর, চিন্তার বাইরে। মানে আমার কাছে মনে হয় অসাধারণ সৃষ্টি ওনার। এই গানটি আমরা উনি আমার কাছে যদি মনে পড়ে, ডেটটা এখনো মনে আছে আমার, 6 জুলাই 1982 সন উনি লিখেছিলেন এবং সেই দিনেই আমাকে দিয়েছিলেন সুর করার জন্য। আমি কিন্তু ওইটা দেখে আর দেরি করিনি, সুর করতে বসে গেলাম।
এরকম মানে খুব রেয়ার এ ধরনের গান। আমি একটু শোনাই গানটি। আমার রেনেসাতে প্রথম অ্যালবামে গানটি ছিল, এবং এই গানটি যখনই আমি স্টেজে করতে যাই, আমার বিশ্বাস করে আমার হৃদয়ে মানে কাঁপন ধরে, মানে এত সুন্দর গান কিভাবে হতে পারে, এত সুন্দর লিরিক্স কিভাবে হতে পারে। ঘুম নেই, ঘুম হারা চোখের কোণে, ঘুম হারা চোখের কোণে ভালোবাসা রাতে আমার মতো সে হারিয়েছে চোখের কোণে। যখন স্বপ্ন ছিল, সুখ ছিল জানা, কাছে যেতে ফিরে পেতে ছিল না মানা। যখন স্বপ্ন ছিল, সুখ ছিল জানা, কাছে যেতে ফিরে পেতে ছিল না মানা। বুঝিনি তখন তুমি ছড়াকুল হবে, এমন স্বভাবে চড়াবে ভালোবাসা পড়ো রাতে। আমার মতো সে হারিয়েছে চোখের কোণে, চোখের কোণে। এই ছিল গান। অনেক ধন্যবাদ রকিব ভাই, আপনার কাছে আমি আবার পরে আসবো আর একটু গান নিয়ে। এখন আমি মনিরের কাছে জানতে চাই, মনির
আমাদের চোখের সামনেই আমাদের এই প্রজন্মের আপনি একজন তরুণ কূর্তি বলা যায়, খালিদ ভাই স্নেহধন্য খড়িমাটি এবং তার স্বচ্ছতাকা শেষের দিকে আপনি সরাসরি সম্পৃক্ত ছিলেন, তার সাথে আপনার পরিচয় এবং আপনার বিকাশ লাভে খালিদ ভাইয়ের ভূমিকা এই সম্পর্কে আপনি জানতে। আসলে শিশিরদার কথাগুলো শুনছিলাম, নকিব ভাইয়ের গান এবং গানের কথা, নকিব ভাইয়ের সময়ের কথা শুনছিলাম। সেই সময়টা আমাদের কাছে ছিল একদম স্বপ্নের মতো। আমরা তখন ছোট ছিলাম, আমরা তখন হয়তো বা অতটা ভাবতেও শিখিনি। খালিদ ভাইয়ের সাথে যখন আমার পরিচয় হয়, তখন আমার কোথাও চাকরি বাকরি নেই, কিছু নেই, কাজ নেই। আমি কবিতা লিখছি, ঘুরছি, চট্টগ্রাম শহরের এ প্রান্তে থেকে ও প্রান্তে ঘুরছি। আমি চেরাগি পাহাড়ের রাস্তার উপর বসে আড্ডা দিতাম, নালার উপর বসে আড্ডা দিতাম বন্ধুদের সাথে, যারা কবিতা লিখতেন, সাংবাদিক, কবি, সবার সাথে। সেই জায়গা থেকে মূলত খালিদ ভাইও এসে আমাদের সাথে আড্ডা দিত। তো আমরা যখন আড্ডা নিয়ে কোনো কাজ করছি কিংবা আড্ডা নিয়ে কোনো কথা বলছি, তখন এই সব জিনিস নিয়ে কথা বলতে বলতে আসলে সবকিছুই জানি যে এই শহরের কোথায় কি ঘটেছিল, কোথায় কোন আড্ডাটি হয়েছিল, কোথায় কোন আড্ডা থেকে কোন গানটি বেরিয়েছিল, কোন বইটি বেরিয়েছিল, কোন কবিতাটি বেরিয়েছিল। আমরা এই যে বিষয়গুলো জানছি, আমরা যখন লিখতে এসছি কিংবা কবিতা করতে এসছি, কবিতার জায়গায় যে সংস্কৃতি করতে এসছি, শিল্প করতে এসছি, এগুলো আমাদের কাছে এক ধরনের স্বপ্ন ছিল। খালিদ ভাইয়ের সাথে যেটা আমার যোগাযোগ, সেইটা একদম রক্ত মাংসের চেয়েও বেশি। মানে আমি গত 15-20 বছর ধরে খালিদ ভাইয়ের সাথে মিশছি। এর আগের সময়গুলো আর আমি জানি না, কারণ এর আগে আমি চিটং শহরে অনেকদিন ছিলাম না, আমি ঢাকায় ছিলাম বা বিভিন্ন জায়গায় ছিলাম, আমার সাথে ওইরকম যোগাযোগ ছিল না। তো খালিদ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার মধ্যেও কিছু পরিবর্তন ঘটে। শুধু যে কবিতা লিখবো তাই না, কবিতার লেখার বাইরেও অনেক কিছু বোঝার আছে, জানার আছে, বোধের মধ্যে বোধগম্য হওয়ার ব্যাপার আছে। আমি শিল্প শিখছি খালিদ ভাইয়ের কাছ থেকে, আমি রুচি শিখছি খালিদ ভাইয়ের কাছ থেকে। আমাকে একটা রাস্তার নালার উপর থেকে তুলে নিয়ে আসলেন খালিদ ভাই, শুধু কি কবিতা লিখবার জন্য? মানুষ চেনার জন্য খালিদ ভাইকে প্রয়োজন আছে। খালিদ ভাইয়ের কাছে থেকে থেকে আমি মানুষও চিনেছি। খালিদ ভাইয়ের কাছে অপরিসীম একটা ক্ষমতা ছিল, সেটা হচ্ছে খালিদ ভাই মানুষকে প্রচুর সহ্য করতে পারতেন। এমনও লোক আছে যেই লোকটাকে সহ্য করা যায় না এই শহরে, সেই লোকটাকেই খালিদ ভাই বসিয়ে কাজ করাচ্ছেন, সেই লোকটার যে চাহিদা ছিল সেগুলোকে পূরণ করছেন। কেউ একজন লিটল ম্যাক কর্মী, যাকে আমরা কেউই ঘরে টেনে নিই না, কেউ 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 কারোর কাছে একটা 10টা টাকার জন্য গেলেও সহযোগিতা করে না, সেই সমস্ত ছেলেকে উনি কাভার করে দিচ্ছেন, সেই সমস্ত ছেলেকে উনি পরিবর্তন করে দিচ্ছেন, বলছে যে তুমি এভাবে কাজ করবা না, এইভাবে করবা। এই যে খালিদ ভাইয়ের সাথে আমি কোনো চিত্রশিল্পী নই, খালিদ ভাইয়ের সাথে থেকেই আমি রেখা শিখেছি। একটা রেখার গতি কোন দিকে যেতে পারে, একটা লাইনের ধারণা কিভাবে আসতে পারে, সেইখান থেকে শিখেছি। মুদ্রণ শিখেছি, একটা মুদ্রণের সৌকর্য শিখেছি। এই যে এত কিছু
খালিদ ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আমি যখন আমার প্রকাশনা সংস্থা করি, আমার মুদ্রণের কথা ভাবতে থাকি, আমার ছাপাখানার কথা ভাবতে থাকি যে কিভাবে আমি একটি বই ছাপবো, কিভাবে আমি একটি লিটল ম্যাগ ছাপবো, সেই বিষয়টা যখন আমার কাছে আসে তখন খালিদ ভাইয়ের এই কথাগুলোই আমার মনে পড়ে এবং আমাকে উনি ধরে ধরে সবকিছু শিখিয়েছেন। সেই জায়গা থেকে শিখেছি যে মানুষের মধ্যে যে একটা রুচি ছড়িয়ে দেয়া যায়, সেটা এই মানুষটার কাছ থেকে শিখেছি। খালিদ ভাই কখনো কোনো মানে একটা একটা প্রচ্ছদ করবেন কিংবা একটা আর্টওয়ার্ক তৈরি করবেন, সেই ক্ষেত্রে উনি কখনো খুব দামি কোনো রং, দামি কোনো ব্যাপারগুলো মানে এই এলিমেন্টস গুলো উনি ব্যবহার করতেন না। আমি দেখতাম যে উনি হাসতে হাসতে একটা ফটোগ্রাফিকে উনি ছবি প্রচ্ছদ করে ফেলছেন। যেমন ধরেন, খড়িমাটি যখন আমি লিটল ম্যাগ করি, আমার পঞ্চম সংখ্যা থেকে খালিদ ভাই আমার কাভার করছে। পঞ্চম সংখ্যায় কাভার দেখেন, এই যে একটি প্রচ্ছদ। এই প্রচ্ছদটিতে উনি যেটা চেয়েছেন যে রাস্তা থেকে কুড়িয়ে একটা নারকেলের মালা কিংবা নারকেলের যে খোলসটা কিংবা নারকেলের যে টেক্সচারটা, এই টেক্সচারটাকে উনি খুঁজে নিয়ে ওইটাকেই ব্যবহার করেছে, করে এই কাভারটা আমাকে করে দিলেন। এইভাবে হচ্ছে খালিদ ভাই দিতে একটা খালিদ ভাই কোথাও বেড়াতে গেছেন কিংবা কোথাও রাস্তায় হাঁটছেন, অমনোযোগী হয়ে বা কিংবা মনোযোগী হয়ে একটা ছবি তুলছেন, একটা 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 বিষয় কুড়িয়ে নিচ্ছেন, একটা পাতা কুড়িয়ে নিচ্ছেন, সেটাকেই প্রচ্ছদে নিয়ে আসছেন। মানে ব্যাপারটা এরকম। যেমন আরেকটা প্রচ্ছদ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে, এটাও খড়িমাটির প্রচ্ছদ। এটা একটা পুরনো বাড়ির দেয়ালে উনি একটা কুড়িয়ে পাওয়া একটা পাথরে, কালো পাথর দিয়ে উনি এই ছবিটা অঙ্কন করেছে, করে ওটাকে ফটোগ্রাফ করে উনি নিয়ে এসছে, এটাকেই প্রচ্ছদে ব্যবহার করেছে। ব্যাপারটা হচ্ছে যে তৈরি করে নেয়া, যে আমি কোন জিনিসটাকে তৈরি করব, কোন জিনিসটাকে ভেবে নিব, সেটাই করব। আর আমরা যখন কাজ করতে এসেছি তখন আমাদের হাতে খুব সহজ সহজ অনেকগুলো মাধ্যম জড়িত হয়েছে। আমরা চাইলে সরাসরি প্লেট করে ফেলতে পারি, আমরা চাইলে ফিল্মে কাজ করতে পারি, আমরা চাইলে কম্পিউটারে যে কোনো গ্রাফিক্স করে যে কোনো জিনিস পরিবর্তন করে দিতে পারি। কিন্তু খালিদ ভাইরা যে সময়টায় কাজ শুরু করেছে, সেই সময়টা ছিল আরো বেশি কঠিন, দুরূহ। সেই সময়টায় তারা ব্লকে যে সমস্ত কাজগুলো করেছে সেগুলো অসাধারণ, যেগুলোর জন্য খালিদ ভাই পুরস্কৃত হয়েছেন। অবশ্যই খালিদ ভাই, এটাই আর কি, আমি আবার পরে বলবো। আচ্ছা, ঠিক আছে। এখন আমি শিশিরদার কাছে আসছি। শিশিরদা, ওই সময়ের প্রেক্ষাপটে আপনি একটু বলবেন যে ওই সময় স্বনির্বাচিত যেমন চোখ, তারপরে আপনাদের ওই যে স্পঞ্জেশন বইয়ের প্রচ্ছদ, ওই সময়টা একটু আবার আপনি একটু বলেন। না, আমি প্রথমেই আবারও একটু নকিবকে ধন্যবাদ জানাবো যে কয়েকটা গান, যে গানগুলোর কবিতা থেকে সে নকিব সেগুলোকে সুরারোপ করেছে। খালিদের ওখানে খালিদকে খুঁজে পাওয়া যায়, আসলে মনিরুলের কথা থেকেও খালিদকে খুঁজে পাওয়া যায়, মানে অনেক বেশি খুঁজে পাওয়া যায়। সে হচ্ছে আসলে স্বভাবজাত একজন শিল্পী, এবং আমি ওকে বলতাম তুমি তো সর্বত্রই কবি, সব জায়গায় তুমি কবি। খালিদের আমার কাছে যেটা খালিদ অনেক বেশি প্রিয় হচ্ছে কবি হিসাবে, কারণ খালিদের যে কবিতার প্রতি যে অনুরাগ বা কবিতার প্রতি তার যে ভালোবাসা, এটা আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। কারণ খালিদ একটা বড় সময় আমার সাথে কাটিয়েছে, এবং 70 দশক 80 দশকের সময়গুলো, এবং মনিরুলের কাছ থেকে বিশেষ করে গত 15-20 বছর খালিদের সাথে আমার ওভাবে যোগাযোগ হতো না, নিয়মিত মাঝে মধ্যে কথাবার্তা হতো, এবং হঠাৎ করে
কোভিড চলাকালীন সময়ে এই অগাস্টে 2020-এ আমি একদিন শুভ্রার কাছ থেকে, আমাদের যে অভিনেত্রী শুভ্রার কাছ থেকে একটা টেলিফোন পেলাম। সে আমাকে বললো যে দাদা আপনার কালকে আপনার ওখানে আসবো। তখন আমি বিটা সেন্টারে থাকি। সুতরাং আমি বললাম ঠিক আছে আসো, কোনো অসুবিধা নেই। তো তারা পরের দিন সকালে আসলো। অপ্রত্যাশিতভাবে আমি সেখানে খালিদকে পেয়ে গেলাম। খালিদ, আইভি, ডেজি এবং শুভ্রা, আরো দুই একজন। এবং সেদিনই আমি খালিদের সাথে অনেকদিন পর আসলে দীর্ঘ সময় আবার কথা বলার একটা বড় সুযোগ হয়েছে। এবং সেই কথাগুলো যখন আমরা আলোচনা করছিলাম, বসছিলাম, গল্প করছিলাম, তখন আবার আমরা সেই চিম্বুকের আড্ডায়, সাধুর দোকানের আড্ডায়, কিংবা অরিন্দমের মহড়া কক্ষে বিভিন্নভাবে কোনো না কোনো ভাবে ফিরে যাচ্ছিলাম। এবং এই যে মনিরুল বলল যে খালিদ কিন্তু দুটো যুগকে একত্রিত করেছে। খালিদের প্রচ্ছদ শিল্পীর সূচনা ছিল হচ্ছে যে মানে অফসেট প্রিন্টিং কিন্তু তখনও আসে নাই, ট্যাডেল মেশিন যেটাকে বলতো, এবং ব্লকে যে কাজটা করতে হতো। এবং সেখান থেকে একটা পরিবর্তন হলো যে খুব দ্রুত একটা অফসেট মেশিন আসলো, অফসেটে অনেক রকমের পরিবর্তন আসলো। এই যে দুটো মুদ্রণের যে সমন্বয় সাধন করা খালিদের, এই অসাধারণ একটা ক্ষমতা আমরা তখন খালিদের কাছে পরিলক্ষিত করেছি। বিশেষ করে আমি বলবো যে সম্পাদক প্রকাশনীর বইগুলো, আমার পলাতক ছায়া বলে একটা কাব্যগ্রন্থ ছিল জি হায়দারের, সেটিরও প্রচ্ছদ খালিদ করেছিল। যে এরকম অনেকগুলো জিনিসকে যে সে সংমিশ্রণ করতে পেরেছিল, এবং এই অফসেট যুগে আসতেছে, এবং সেই পুরনো ট্রেডিশনাল আমাদের যে প্রিন্টিং টেকনোলজিটা ছিল সেটার সাথে যে আধুনিক মুদ্রণ শিল্পের যে সমন্বয় সাধন করা, এটা কিন্তু অনেক কঠিন বিষয়। এবং সেই সময়ে খালিদকে যে যেভাবে খালিদের সমসাময়িক যারা প্রচ্ছদ করতো বইয়ের, তারা কিন্তু হ্যাঁ কি বলবো, কমেন্ট করি। আচ্ছা আচ্ছা, শহীদ হ্যাঁ মাহমুদ খালিদকে নিয়ে, জঙ্গি। হ্যাঁ শহীদ মাহমুদ জঙ্গি, জঙ্গি ভাই ভালো থাকবেন। খালিদকে নিয়ে এই আয়োজনে ভালো লাগছে। এই আয়োজনের জন্য আমাদের বাড়ি মায়া ছায়াকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলেন। যাই হোক, যে আমরা ওই সময়টা আসলে খালিদ সম্পাদক প্রকাশনীর অসাধারণ কিছু প্রচ্ছদ করেছিল। আপনাদের কাছে মনে আছে কিনা জানি না, আমার হাতের কাছে, যেহেতু আমি এখন অনেক দূরে শহর থেকে গ্রামে আছি, যার কারণে আমার কাছে সংগ্রহগুলো নেই, যে বিশেষ করে আবুল হাসান শঙ্কার প্রচ্ছদ করা, তারপর সম্পাদকের আমি তুমি, প্রেম, প্রিয়তমার চিঠি, দুঃখ, এই যে সংকলনের অফসেট মুদ্রণের যে কাজটা খালিদ করেছিল, আমার কাছে মনে হয় যে খালিদের এই অসাধারণ বিষয়গুলো সেখানে কিন্তু আমরা খুঁজে পেয়েছিলাম আসলে। এবং আমার পাথরঘাটা বাসা, এবং সেখানে তার সাথে সময় কাটানো, এবং সে যখন চোখ পুরস্কৃত হচ্ছে, খালিদ চোখ নামে একটি ছোট লিটল ম্যাগ বের করেছিল, এবং সেটি মুক্তধারা পুরস্কার পেয়েছিল। পাশাপাশি স্বপন দত্তের গ্রন্থের জন্য সে জাতীয় গ্রন্থ কেন্দ্রের পুরস্কার পেয়েছিল মুদ্রণ প্রকৃতির জন্য। এবং সেই সময় সে শেখ মুজিব একটি লাল গোলাপ, এফিটাপ, মিনার মনসুর এবং দিলওয়ারের সম্পাদিত এই কাজগুলো কিন্তু তখন সে করত। এবং আমরা আবার যুদ্ধে যাব, এরকম কতগুলো রাজনৈতিক কমিটমেন্টের কাজ খালিদ করেছে সে সময়, যখন আসলে আমাদের এখানে এক ধরনের একটা অন্যরকম সময় আমরা অতিক্রম করেছিলাম। এবং সেখানেও কিন্তু খালিদকে আমরা লক্ষ্য করেছি সে সময়ে তার রাজনৈতিক বিশ্বাসের জায়গাটা অনেক পরিষ্কার এবং স্বচ্ছ। এবং আমি আগেও বলেছি যে তার একটা পারিবারিক ঐতিহ্যের একটা বিষয় ছিল, এবং সেখান থেকে সে নিজেকে যেভাবে তৈরি করেছিল, এবং সেখানে আমরা দেখেছি যে তার আধুনিক দৃষ্টিভঙ্গি, এবং আমার কাছে মনে হতো সে তার একজন ফলোয়ার ছিল, সে একজনকে ফলো করত, সে একজনকে খুব মানত। তিনি হচ্ছে আমার কাছে মনে হয়েছে
তিনি হচ্ছে পূর্ণেন্দু পত্রী। পূর্ণেন্দু পত্রীর কবিতা, পূর্ণেন্দু পত্রীর বইয়ের প্রচ্ছদ এবং খুব দীর্ঘ কবিতা, মনিরুল ভালো বলতে পারবে, খুব বড় দীর্ঘ কবিতা কিন্তু খালিদ লেখেন। সবসময় ছোট ছোট কবিতা লিখতো এবং ছোট ছোট কবিতাগুলোর মধ্যে তার অনেক রকমের মানে একটা দীর্ঘ কবিতা লিখেছিলেন, সেটা হচ্ছে এটা আমার পড়া হয়নি। হ্যাঁ, কলম লিখেছি কবিতা, এবং এই বইটাও আমি তার প্রথম শ্রোতা। এবং এইটা কাকতালীয় ভাবে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে পূর্ণেন্দু পত্রী চট্টগ্রাম এসেছিলেন, একটা এক্সিবিশনও করেছিলেন, সেইখান থেকে খালিদ ভাইকে 5-6টা ছবি দিয়ে যান। হ্যাঁ, এবং সেই পূর্ণেন্দু পত্রীর ছবিগুলো দিয়েই, ড্রয়িং গুলো দিয়েই ভেতরে ইলাস্ট্রেশন গুলো করেন আর কি। এই যে হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি বইটা। হ্যাঁ, সুতরাং পূর্ণেন্দু পত্রীকে সে কিন্তু আসলে দীর্ঘ কবিতা, যে পূর্ণেন্দু পত্রীকে সে আমার মনে হয়েছে, আমার খালিদকে যতটুকু আমি জেনেছি, কারণ আমি গত 15 বছরের খালিদকে আমি চিনি না, আমি জানি না আসলে। আমাদের বলয়ে যখন খালিদ ছিল তখনকার কথাটা আমি বলছি, তখন তাকে পূর্ণেন্দু পত্রী খুব মানে আপ্লুত করতো, এটা আমি বলতে পারি, এবং তাকে সে খুব মানতো। আমার এটুকু জানা একটা মজার স্মৃতি আছে আমার সে সময়ে, সেটি হচ্ছে যে দীপিতার ঘরে রাত্রি অমিয়ভূষণ মজুমদারের একটি গল্প গ্রন্থ আছে, আমার এখনো মনে পড়ে। অসাধারণ একটি প্রচ্ছদ ছিল এই গ্রন্থটি, এবং সেটি আমি যখন সংগ্রহ করে কলকাতা থেকে আনলাম, বইটি যখন আমার কাছে এসে পৌঁছলো, তখন খালিদ একদিন বৃষ্টির মধ্যে আমার সাথে যখন কথা হলো, তখন তার মোবাইল ছিল না, আমাদের যোগাযোগগুলো টিএনটি টেলিফোনের মাধ্যমে হতো। এবং যেহেতু আমার বাসায় টিএনটির টেলিফোনের একটা সংযোগ, আমার মা আমাদের বাসায়, আমার রুমেও, আমি যে রুমে থাকতাম নিচে, আমাদের দোতলা বাড়ির নিচে রুমে, সেখানে একটা সংযোগ দিয়েছিল আমার মা। আমি সেখান থেকে একটা সংযোগে কথা বলতাম বা বিভিন্ন টেলিফোন আমি ধরতাম অনেক সময়। এবং আমার কাছে মনে হয়েছে আমার বাসাতে যখন খালিদ আসতো, তখন খালিদের কাছে আমার চেয়েও কিন্তু এই টেলিফোনটা ছিল খালিদের কাছে অনেক প্রিয়। এবং খালিদ ধন্যবাদ টিএনটি এরকম শীর্ষক একটি কবিতাও একসময় রচনা করেছে। এবং সে তার যে, এই যে বলছিলাম যে পিতার ঘরে রাত্রির প্রচ্ছদ দেখার জন্য এই বৃষ্টির দিনে একদিন ভিজে ভিজে বৃষ্টির মধ্যে সে আমার বাসায় এসে হাজির হলো, যে হ্যাঁ তুমি শুনছি, তুমি বলছো এটা আসছে, আমাকে কভারটা দেখাও। এবং এই যে কভারটা সে দেখলো, এবং এই কভারটাকে সে যে মনে হচ্ছে যেন সে কভারটাকে নিয়েই তার মানে সূচনা, এবং সেটাকে নিয়ে সে কেন বেশ কিছু সময়, বেশ কিছু দিন অতিবাহিত করবে, এরকম একটা মানে আত্মস্থ হওয়ার যে বিষয়টা, এটা আমাকে খুব মুগ্ধ করতে। এবং এরকম গানও আছে খালিদের, অনেক গান, 45 মিনিটের কাছে একটাই কিন্তু গান, খালিদ কিন্তু অনবরত শুনে যাচ্ছে 45 মিনিট ধরে সেই একটি গানই শুনছে ক্যাসেটের ভিতরে। নিউ মার্কেট থেকে ক্যাসেটের দোকানে সেই তার পছন্দের গানটি সেই 45 মিনিটের ক্যাসেটে করিয়ে নিয়েছে, এবং এরকম একটি গানের সাথে সে দিনের পর দিন, মাসের পর মাস জীবনযাপন করত। এবং তার এই কবিসুলভ আচরণ এবং তার কবিসুলভ এই জীবনযাপন আমাদেরকে সবসময় খুব মানে আমাদেরকে মোহিত করত। এবং চেম্বার পেসে যখন আমরা আড্ডা দিতাম, এবং সেখানেও কিন্তু সে ব্লগে অনেক কাজ করেছে। তার একটি উল্লেখযোগ্য কাজ ছিল যে আপনারা অনেকে জানেন যে শামসুর রহমানের 50তম জন্মবার্ষিকী চট্টগ্রামে পালিত হয়েছিল 51তম, 50 অতিক্রম করার পরে। এবং সেটার একটি অসাধারণ শামসুর রহমান সম্বর্ধনার একটা মানে ওই কভারটা আসলে পুরো ডিজাইনটা করেছিলেন, লিখেছিলেন উপরে মুর্তজা বশিরের একটা কভার ছিল, স্কেচ ছিল, এবং লিপিটা শামসুর রহমান সম্বর্ধনায় লিপিটা তৈরি করেছিলেন আহমেদ নেওয়াজ, আর ওটার ব্যাকগ্রাউন্ড কভার এবং একটা লেটার পেজে ছাপানো কাজটা করেছিলেন হচ্ছে খালিদ হাসান। যে এই যে তিনটা মানুষের একসাথে কাজ করার স্মৃতি, আহমেদ নেওয়াজ, খালিদ হাসান এবং মুর্তজা বশির, এই 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 সময় এবং এই মানুষগুলো আসলে কিভাবে আমাদের শিল্প সংস্কৃতি, মুনির যেটা বলেছে, মুনির ব্যক্তিগতভাবে বলছে যে তার কাছে তার মুনির অনেক ঋণ আছে বা অনেক কিছু শিখেছে। আমার মনে হয় যে এই সময়টা
খালিদকে নির্মাণ হতে একটা বড় সুযোগ দিয়েছিল। এবং খালিদের নির্মাণটা আমি মনে করি যে সমন্বিত নির্মাণ, যে আমাদের যে নির্মাণ, আমরা যে কাজগুলো করেছি, এখানে আমি কোনো বিষয় ছিল না, এখানে সবকিছুর মধ্যে ছিল আমরা। আমিটা খুব গৌণ ছিল আসলে। আমি 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 আমাকে অনেক পরে চিনতে পেরেছি, তখন আমি বলে কোনো বিষয় ছিল না। আমাদের সবকিছুর মধ্যে ছিল আমরা। এমনকি মানে খুব ব্যক্তিগত প্রসঙ্গ যদিও বা, যে আমি যাকে প্রেম করতাম, আমার প্রথম প্রেম, যার সাথে আমার সম্পর্ক ছিল প্রেমের, তাকে আমার কাছে মনে হতো যে খালিদ নিজেরই প্রেমিকা মনে। এরকম একটা অনুভূতির কথা খালিদ বারবারই বলতো, এবং সেরকম একটা প্রকাশভঙ্গির কথা কিন্তু আমরা সবসময় পেতাম, যে আমাদের জীবনযাপনের জীবনধারা আসলে তখন ছিল অন্যরকম। এবং কমলদার সাথে হেলালের সাথে তার ঘনিষ্ঠতা, এবং হেলালকে তো আসলে নাটকে, মুনির হেলালকে অরিন্দমের সাথে, তার মুনির হেলাল লেখায় আছে, আপনারা পাবেন, যে মুনির হেলালকে নাটকের সাথে যুক্ত করার ক্ষেত্রে ফুটবল মাঠ থেকে কিন্তু তুলে এনেছিল খালিদ হাসান। এবং খালিদ হাসানের খালিদেই এরকম। এবং শেষ দিকে আমি জানি না তার শেষ কাজটা মুনিরুল বলতে পারবে। গত কিছুদিন আগে যখন আমি ডিসেম্বরে কাজ করছিলাম, অরিন্দমের ৪৫ বছর পেরিয়ে একটি গ্রন্থ অরিন্দমের ইতিহাসটা প্রকাশ করছিলাম, তখন খালিদ বেশ কয়েকবার আমার প্রেসে এসছে। খুব সহজে দুটো কাগজ নিয়ে আসলো, হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আসতো, সে হাতে করে দুটো কাট আউট নিয়ে আসলো, সেগুলোকে রঞ্জনকে দিল, বলে যেগুলো তুমি ছবিতে তুলে ধরো। আমি দেখছিলাম ওর কাজ, তখন বসে বসে সে সেটাকে প্রচ্ছদ হিসাবে তৈরি করলো। এবং আমার মনে হয় এটি বোধহয় তার শেষ বইয়ের কাজ, অরিন্দমের ৪৫ বছর পেরিয়ে কভার। এরপরে মুনির বলতে পারবে যে খড়িমাটি কিংবা অন্য কোথাও কোনো কাজ করেছে কিনা, আমার জানা নেই। তখন আমি খালিদকে দেখেছি যে তার কাজ করার, এবং সেটা আসলে প্রচ্ছদ করার মধ্যে তার যে একটা একাগ্রতা এবং তার সেটা লেগে থাকার ব্যাপার। আমি তখনও বলতাম, খালিদ সবসময় চাইতো আমাকে যত বই সে তার শেষের ঝিঝির কনসার্ট বইটা আমাকে দিয়েছিল, এবং সেখানেও সে উল্লেখ করছিল যে তুমি আবার কবিতায় ফিরে আসো। আমি খালিদকে মাঝে মাঝে বলতাম যে তোমার এই কথাটা আমার কাছে এক ধরনের গ্লানিবোধ তৈরি করে, কিন্তু তুমি যদি আমাকে বলো যে কে আমার প্রিয়, প্রচ্ছদ শিল্পী খালিদ হাসান প্রিয় না কবি খালিদ হাসান প্রিয়, তাহলে আমি বলবো আমার কাছে কবি খালিদ হাসানই। এবং আমি শেষ সময়ে যখন তার সাথে আমার দেখা হলো, তখনও তার কবি সুলভ আচরণ এবং কবিতার প্রতি তার যে মমত্ববোধ এবং কবিতার প্রতি তার যে ভালো লাগা, সেটা আমাকে আসলে এখনো খুব টানে। এবং খালিদকে যখনই আমার মনে পড়ে, তখন আসলে খালিদের কবিতাগুলোই আমাকে অনেক বেশি স্পর্শ করে। আমি এখনো মাঝে মধ্যে সুযোগ পেলে দুই একটা কবিতা পড়ি, ওর পছন্দের আমার কিছু কবিতা আছে। তবে আমাদের সময়ের খালিদ, পরবর্তী সময়ের খালিদ খুব বদলে গেছে কিনা আমি এটা বলতে পারবো না, কারণ খালিদের সাথে সম্পর্কটা দীর্ঘ সময় একইভাবে অতিবাহিত হয়। তবে খালিদ মানুষ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। খালিদের অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, যেটা আমাদেরকে অনেক বেশি টেনেছে খালিদকে আমাদের কাছে। এবং সেই যে আমি ওকে খুব চেষ্টা করেছিলাম, যে আমি যখন পূর্বকোণ প্রকাশনার সাথে যুক্ত ছিলাম, তখন আমি খালিদকে চেষ্টা করেছিলাম যে পূর্বকোণের সাথে যুক্ত করার। ইউসুফ সাহেবের সাথে একদিন খালিদ সহ বসছিলাম, আমাদের পূর্বকোণের লেটারিং করানো, পূর্বকোণ থেকে তখন দুটো জিনিস বেরোতো, একটা হচ্ছে পূর্বকোণ বিনোদন, আর একটা হচ্ছে রবিবার বলে পূর্বকোণে রবিবার একটা পাতা বেরোতো। এই লেটারিং গুলো খালিদকে আমি করতে দেখেছিলাম, এবং করার জন্য সে কিন্তু এই ধরনের প্রাতিষ্ঠানিক কাজের সাথে কিন্তু সে কখনো
খুব সরাসরি যুক্ত হতে আগ্রহ প্রকাশ করে। যদিও পরবর্তীতে আফজাল এই লেটারিং গুলো করেছে, পরে যদিও বা ডক্টর রমির এখন যিনি সম্পাদক তিনি পরবর্তীতে গুলো পরিবর্তন করেছে, কিন্তু প্রথম দিকের এই লেখাগুলো আপনার রবি পূর্বকোণ বিনোদন যেটা পরে আফজাল করেছে। তো খালিদ কিন্তু কখনো এই প্রাতিষ্ঠানিক কোনো প্রথাগত কাজের সাথে যুক্ত হবে, কোথাও চাকরি করবে, কোনো জায়গায় নির্দিষ্ট একটা সময়ের মধ্যে জীবনযাপন করবে, এইরকম মানসিকতায় কখনো খালিদকে আমি পাইনি আসলে। এবং একটু রাজনৈতিক ভাবে তার, যখন আমরা সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করছি তখন খালিদ আমাকে বারবারই বলতো যে হ্যাঁ আবার তুমি সেগুলো শুরু করছো, এই ধরনের এগুলো করতেছো, এই ধরনের সমস্যাগুলো আবার সমস্যায় পড়তে যাবা। যে সে একটু নীরবে নিবৃতে থাকতে ভালোবাসতো, কিন্তু তার মানে সেই নয় যে সে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে ভালোবাসতো কিংবা অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে ভালোবাসতো। এবং পাথরঘাটার পরে তো আইবি আমাদের নাটক করেছে, পরে আইবির সাথে তার বিয়ে হয়েছে, সংসার করছে, আইবির সাথে তার দীর্ঘ সময় জীবন সে অতিবাহিত করে থাকে। আইবি তো আবার আমাদের প্রতিবেশী, আমরা একই জায়গায় বড় হয়েছি, আইবিকে ছোটবেলা থেকে দেখছি। এবং পাথরঘাটায় আসা, আমার বাসায় আসা, পাথরঘাটার প্রতি তার যে ভালো লাগা, সেটির পিছনে আমি দেখতাম যে শুধু যে আমি ছিলাম তা না, সেখানে আইবির অবস্থান ছিল পাথরঘাটার প্রতি তার একটা অদ্ভুত রকমের ভালো লাগা ছিল। এবং সবসময় আমাকে বলতো যে তোমাদের পাথরঘাটার বাড়িটা তোমরা বিক্রি করলে। আমি বললাম এটা তো আমি বিক্রি করিনি, আমার বাবা বিক্রি করেছে। যে এবং খুব কাছ থেকে আসলে খালিদকে আমি দেখে সে সময়ে দেখার সুযোগ হয়েছে, যখন খালিদ খুব, আমি কি বলবো আসলে, খালিদ তখন খুব মাটির মতো একটা ব্যাপার ছিল, কাদা মাটির মতো একটা ব্যাপার। খালিদকে যেভাবে আমরা তৈরি করতাম সেভাবেই সে তৈরি, এবং সেই তৈরি হওয়ার বিষয়গুলো আসলে খুব এখনো খুব টানে আসে। পরের জায়গাগুলো মনির যেটা বললো, খালিদ হয়তো অনেক ধরনের কাজ করেছে, আমি জানি না সেই, তবে আমাদের সময়ে আমি বলবো যে আমার চেয়ে কিন্তু সে ছোট কিছুটা, সে কিন্তু আমাকে শিশির বলেই ডাকে, কিন্তু আবার সদরুল আর আমি কিন্তু একই সময়ে একই সাথে, কিন্তু সে আবার সদরুলকে সদরুল ভাই বলতো। এই যে সম্পর্ক, আমার সাথে যে ছোট হওয়ার পরও সে আমাকে শিশির বলে যে সম্বোধন করতো, এবং আমার সাথে যে তার আন্তরিকতার যে সম্পর্কটা ছিল, এবং সেই সম্পর্কটা আসলে খুব বর্ণনা করা খুবই কঠিন। যে আমরা তো একদম অন্যভাবে বড় হয়েছি এই শহরে, আমরা নিজেরা কখনো নিজেদেরকে একা মনে করতাম না, কিন্তু আমরা একাই থাকতাম, কিন্তু আমরা মনে করতাম যে সবকিছুর মধ্যে আমি ব্যাপারটা খুব গৌণ ছিল। এবং খালিদকেও দেখেছি আমিত্বের ব্যাপারটা নিয়ে কখনো সে খুব বেশি গৌরব বোধ করত। সে যখনই কোনো সম্ভাবনা কিংবা কখনো স্বপ্নের কিংবা প্রত্যাশার কথা বলতো, সেখানে আমি খালিদকে বারবার দেখেছি, এবং শেষবারও যখন তার সাথে কথা হচ্ছিল তখন আমি দেখেছি তার সবকিছুর ভিতরে একটা সবাইকে নিয়ে, সবার মধ্যে বেঁচে থাকা, সবারকে নিয়ে থাকা, সবার ভিতরে থাকার একটা আকাঙ্ক্ষা, যেটা আমাকে আছে। ঠিক আছে শিশিরদা, আপনি যেভাবে বললেন এত গভীরতায়, আসলে প্রজন্ম থেকে প্রজন্মে খালিদ ভাই আসলে সৃষ্টি করে গেছেন, যেটা আপনার প্রজন্মে আমাদের সাথে এবং পরবর্তীতে মুনির, এই 3-4 জেনারেশন কিন্তু খালিদ ভাইয়ের সাথে সম্পৃক্ত ছিল, এবং যার কারণে আমরা নিজেদেরকে খালিদ ভাইয়ের সংস্পর্শে এসে সমৃদ্ধ হতে পেরেছি, কিছুটা শিখতে পেরেছি। মুনির শিখেছে, আমি শিখেছি, তারপরে হয়তো আপনাদের উপরে তো নকিব ভাইরা গান করেছেন, সুর করেছেন, আপনারা তারা করেছেন। এই যে প্রজন্ম থেকে প্রজন্ম খালিদ ভাই কাজ করেছেন, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া এই জেনারেশনে। আমি এখন নকিব ভাইয়ের কাছে আসতে চাই। নকিব ভাই, আপনার পরবর্তী গানে যে কাজ করেছেন এই খালিদ ভাইয়ের সাথে, রেনেসাই,
এবং ওই সময় যে মেলোডি বিষয়টা একটু বলবেন ওই সময়টা। ধন্যবাদ শান্তনু। খালিদ ভাইয়ের কথা উঠলেই আমার কাছে আমার সবচেয়ে বেশি যে সবচেয়ে আগে মনে পড়ে সেটা হচ্ছে ওনার অসম্ভব মাটির মানুষ, মানে মাটির কাছাকাছি একজন মানুষ। এবং আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি ওনাকে, কারণ আমি খুবই মিস করছি এখন ওনাকে। উনি যখনই আমার সাথে দেখা হতো, মানে ছোট ভাই কিভাবে যে ওনাকে আমাকে যে আদর করতেন, মানে চিন্তার বাইরে। তো আরেকটা জিনিস হচ্ছে যে উনি এত বড় যে একজন গুণী মানুষ, এত বড় যে একজন ডেথ বলা মানুষ, আমি বলবো এইভাবে বলবো যে এটা আসলে ওনাকে কথা শুনে কেউ বুঝতে পারতেন না। ওনার আমাদের রেনেসাটা প্রতিষ্ঠিত হচ্ছে 1985-এ, কিন্তু তার আগে কিন্তু গানগুলো অলমোস্ট অনেকগুলো গান আমরা শুরু করেছি। যখন আমি চিটাগংয়ে থাকতাম, চট্টগ্রামে সোলসের সাথে, এবং আমাদের আরেকটি দল ছিল সৈকতচারীর প্রায় সব সদস্যের সাথেই ওনার বন্ধুত্ব। সেই সুবাদেই সৈকতচারী রিহার্সাল হতো আমার বাসায়, সোলসের রিহার্সাল হতো আমার বাসায়, সেই সুবাদে প্রায় আমার বাসায় আসা হতো এবং আমরা প্রায় রেগুলার গান করতাম, কথা বলতাম, আড্ডা মারতাম, এবং সেই আড্ডার মাঝে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসতো। একটা গানের কথা আমার এখন খুব মনে পড়ছে, কুমার বিশ্বজিতের গাওয়া গানটি, হয়তো আপনি কেউ শুনেন নাই, হয়তো অনেকে শুনেছে বা কেউ আমার মনে হয় শুনেন নাই কেউ। আমি জাস্ট দুটো লাইন শুনাই। গানটা হচ্ছে শিশুদেরকে নিয়ে, শিশুদের জন্য গান। কুমার বিশ্বজিৎ গেয়েছে গানটি বিটিভিতে। রেলগাড়ি চলে ওই ছিক ছিক ছিক, যেন আঁকা বাঁকা এক সাপ, তারাগুলো করে সব চিক চিক চিক, জোনাকিরা দিয়েছে লাল, উঠে গেছে আকাশে ঝাঁকে ঝাঁকে ঝাঁক, রেলগাড়ি চলে ওই চিক চিক চিক, যেন আঁকা বাঁকা এক সাপ, তারাগুলো করে ওই চিক চিক চিক, জোনাকিরা দিয়েছে লাল, উঠে গেছে আকাশে ঝাঁকে ঝাঁকে ঝাঁক। খুব সুন্দর ছন্দময় একটি গান বাচ্চাদের জন্য। তো এই ধরনের কাজ উনি করেছেন। আরেকটি গানের কথা আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে সামিনা চৌধুরী এবং সামিনা এবং ফামিদা দুজনে মিলে করেছিল। এটাও আমার সুর করা ওদের গানটা। আমি একটু শুনে, গানটা একদম পুরো ব্যতিক্রম ধর্মী একটি গান। গানটা দুটো লাইন হচ্ছে, রাতের কবিতা তোমরা শোনো, একদল পাখি এসেছিল পাহাড়ের চূড়ায়, ওরা ভেবেছিল নেবে তাপ ডানাগুলোয়, যখনই হবে সকাল। অদ্ভুত একটা থিম, মানে এরকম থিম আমি চিন্তা করতে পারছি না, এরকম থিম উনি করেছিলেন তখন। আমি দুলাইন শোনাই। রাতের কবিতা তোমরা শোনো, একদল পাখি এসেছিল পাহাড়ের চূড়ায়, ওরা ভেবেছিল নেবে তাপ ডানাগুলো, যখনই হবে রাতের কবিতা তোমরা শোনো, একদল পাখি এসেছিল পাহাড়ের চূড়া, ওরা ভেবেছিল নেবে অদ্ভুত, মানে এই ধরনের কথা আমরা সরি আসলে ভাবতে পারি না গানের মধ্যে আসতে পারে। একটা কবিতা, এবং কবিতাটাই আমরা উনার সুর করে হয়েছিল। এরপরে আমার কাছে সবচেয়ে প্রিয় যে গানটি, সবচেয়ে পপুলারই বলবো, এটা রেনেসার গান, রানওয়ের মাটি ছুঁয়ে। রানওয়ের মাটি ছুঁয়ে উড়ে গেল ডানা মেলে। এই গানটি উনি লিরিক্সটা যখন আমাকে দিলেন, আমি একটু চিন্তায় পড়ে গেলাম, এটা কি আসলে কি করব, গান হবে? এটা তো একটা কবিতা। রানওয়ের মাটি ছুঁয়ে উড়ে গেল ডানা মেলে, যেন একটি পাখি তুমুল শব্দ আর গর্জনে জেগে উঠে, নিজের ভেতরে মৌন এক বনভূমি, সেখানে একটি স্রোত শুধু বয়ে যায়, ভালোবেসে দেখা হবে, দেখা হবে আবার। অদ্ভুত। আমি এটা গানটা মানে লিরিক্সটা পেয়ে, এটা কিন্তু পুরো উনি কিন্তু মাত্র দুটো অন্তরা একটা অন্তরা লিখেছিলেন, পুরোটা না, পুরো দুটো অন্তরা কিন্তু সচরাচর গানে হয়, এটা কিন্তু একটা অন্তরায় ছিল। আসলে এটা কবিতা। তো আমি খুব
খুব খুব চিন্তা পড়ে গেলাম এটাকে কিভাবে শুরু করব, কিন্তু এত সুন্দর ছন্দ ওনার, আমার খুব একটা কষ্ট হয়নি শুরু করতে। আমরা নেসাতে পরে গানটি করেছি, গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং আমাদের প্রত্যেকটা কনসার্টে রেনেসা আমাদের বলা ওটা অপেক্ষা রাখে না, এই গানটি আমরা মাস্ট করতাম এবং শুরুটা হতো কনসার্টে এই গানটি দিয়ে, প্রত্যেকটা কনসার্টে আমাদের মতো যতটুকু মনে পড়ে আমার। রানওয়ের মাটি ছুঁয়ে উড়ে গেল ডানা মেলে যেন একটি পাখি, সঙ্গ আর গর্জনে জেগে ওঠে। রানওয়ের মাটি ছুঁয়ে উড়ে গেল ডানা মেলে যেন একটি পাখি, সঙ্গ আর গর্জনে জেগে ওঠে। নিজের ভেতরে সেখানে একটি স্রোত শুধু বয়ে যায়, ভালোবেসে দেখা হবে, দেখা হবে আবার, ভালোবেসে দেখা হবে, দেখা হবে আবার। রাতের মাটি ছুঁয়ে উড়ে গেল ডানা মেলে যেন একটি পাখি, সঙ্গ আর গর্জনে জেগে ওঠে। রাতের মাটি ছুঁয়ে উড়ে গেল ডানা মেলে যেন একটি পাখি, সঙ্গ আর গর্জনে জেগে ওঠে। এই গান অসাধারণ লিরিক্স। না, এটা আমি এই ডিসেম্বরের 31 তারিখে খালিদ ভাইয়ের সাথে আমার দীর্ঘক্ষণ একটা আড্ডা হয়েছিল ওনার বাসায় 2020 শেষ দিন। তো আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম আপনার গানগুলো নকিব ভাই শুরু করার পেছনের কারণটা কি। তখন বিভিন্ন কথা প্রসঙ্গ বলে যে আমার গানের গভীরতা আমি যে ধরনের চাই ওটা নকিব ভালো বোঝে। তখনই আমি বুঝলাম যে আসলে ওই যে আপনি যেটা বললেন যে মানে অসাধারণ একটা ছন্দ, এই জিনিসগুলো আপনাদের সাথে খালিদ ভাইয়ের সাথে আপনার মনোজাগতিক একটা বিষয়, হ্যাঁ এটা মিল ছিল, মেলবন্ধন ছিল, মেলবন্ধন ছিল, রাইট। আমি আমার কাছে তখন একটু রহস্য লেগেছিল যে কেন আপনি শুধু শুরু করলেন কেন। আজকে যে এই জিনিসটা আসলে আমাদের অন্য একটা জানার একটা স্কোপ হয়ে গেছিল সেদিন আমার। আমাদের রেনেসাতে আরেকটি গান করেছিলাম আমরা, ওটা কিন্তু পিলু সুর, আমার ছোট ভাই পিলু খুব ভালো সুর করে, ওর সুর। গানটা কিন্তু অসাধারণ গান, ওটা আমাদের অ্যালবামে ছিল, রেনেসা অ্যালবাম ছিল, সেটা হচ্ছে এই দিন তোরাবে না, একদিন যাই দুজনে শুধু হাতে হাত ধরে হেঁটে যাই। এই দিন তোরাবে না, একদিন যাই দুজনে শুধু হাতে হাত রেখে হেঁটে যাই। ঘুরে বেড়াই সবুজে শ্যামল ছায়া, অদ্ভুত অদ্ভুত কথা, অদ্ভুত আসলে। আর সবচেয়ে ভালো লাগে যে খালিদ হাসানের কবিতা কিংবা আপনার গীতি কবিতা অদ্ভুত একটা সারল্য আছে, একদম অদ্ভুত সারল্য আছে। হ্যাঁ হ্যাঁ, অনুভূতি, কিন্তু ডেপথ অনেক বেশি, অনেক বেশি ডেপথ, প্রত্যেকটা কথার মধ্যে অনেক ডেপথ আছে, গভীরতা আছে। এবং ওনার থিম গুলো একেবারে অন্যরকম, কারণ সচরাচর বাংলা গানে যে ধরনের প্রেমের গান হয় বা অন্য প্রেমের গান, প্রেমের কথার মধ্যেও কিন্তু একটা নতুনত্ব আছে, আধুনিকতা আছে, আমি সেটাই খুব বেশি পছন্দ করতাম। হ্যাঁ, একটা একেবারে অন্যরকম থিমটা, একেবারে অন্যরকম। হ্যাঁ, আর
যেটা আমার কাছে আপনার এবং খালিদ ভাইয়ের সাথে দুজনের সাথে কথা বলে যেটা আমার কাছে মনে হচ্ছে, কারণ রেনেসা এবং সোলসের যে কয়েকটা গান আপনি শুরু করেছেন, আপনি খুবই চুজি এবং কথাবার্তা গানের বাণীতে আপনি খুবই এই খুব মানে গানের কথাকে খুব প্রাধান্য দিতেন, যেটা আমি খালিদ প্রাধান্য দিই, হ্যাঁ। হ্যাঁ, যেটা খালিদ ভাইয়ের অনেক গীতি কবিতা গানে কবিতা সেগুলো উঠে এসছে, এটা আমরা দেখেছি হ্যাঁ। যে এই জন্য তো আপনার উপর একটা নির্ভরশীলতা জায়গা ছিল খালিদ ভাইয়ের, যে না আমারটা নকিব করবে, নকিবের কাছে আমার খুবই ভালোবাসতো আমাকে, হ্যাঁ হয়তো ওই বিশ্বাসটা ছিল আমার উপর। যেমন জঙ্গি ভাই যেমন গান লিখেন, এত সুন্দর, এত ডেপথ তোলা, উনিও খুব আমাকে ট্রাস্ট করেন, মানে আমাকে বললেই আমি ধরে নিচ্ছি যে উনি আমাকে ট্রাস্ট করছেন, যে আমি চেষ্টা করি এভাবে। এই ধরনের কিছু ব্যাপার আছে যে অন্তরের সাথে অন্তরের মিল আছে আর কি, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা আমি কয়েকদিন আগে জঙ্গি ভাইয়ের সাথে কথা বলছিলাম, মানে জঙ্গি ভাই নকিব ভাইয়ের সাথে যে আপনার একটা যে মেলবন্ধন, খালিদ ভাইয়ের সাথে একই মেলবন্ধন, এই দুটো মানুষের সাথে আমি নকিব ভাইয়ের কাছে আমি দেখেছি, এই যে গীতি কবি এবং সুরকারের মধ্যে যে একটা মেলবন্ধন না থাকলে একটা ভালো গান সৃষ্টি হয় না, এটা হচ্ছে আমাদের কাছে উদাহরণ, যে এবং খালিদ ভাই এবং আপনি একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যখন একজন গীতিকবি গান লিখবেন, তার একটা তো ভাবনা আছে, তার একটা থিম আছে, একটা মনের ভিতর একটা ভাবনা আছে, একটা এই গানটা এই কথাগুলোকে দর্শক শ্রোতাদের কাছে কিভাবে পৌঁছাবে, কমিউনিকেশনটা কিভাবে হবে, ওটা কিন্তু সুরের মাধ্যমে। এই জন্য একজন সুরকারের ওই কথাগুলোকে বোঝার মতো ইয়ে থাকতে হবে, বুঝতে হবে। না বুঝলে কিন্তু প্রকৃত সুর করা হবে না আসলে। এবং সেই জন্য গানগুলো কিন্তু মানুষের কাছে হৃদয় গেঁথে যায় না, অনেক গান আমরা হয়তো হারিয়ে যায়। এই দুটা খুবই দরকার, মানে সুর এবং গীতি কবিতার যে বাণীগুলো, সেটাকে প্রপার ওয়েতে কমিউনিকেট করা সুরের মাধ্যমে, সেটা কিন্তু খুব বেশি দেখার ব্যাপার আসলে। মানে সেটাই তো, সেক্ষেত্রে আপনি খালিদ ভাইকে ছবি প্রচ্ছদ আঁকার ক্ষেত্রেও সেই মানুষকে টেনে আনার একটা বিষয় আছে, কবিতা দিয়েও মানুষকে টেনার কাছে আছে, গান দিয়েও মানুষকে কাছে আনার একটা বিষয় আছে, মানে সবকিছু আমি কিন্তু ওনার গীতি কবিতার মধ্যে প্রচ্ছদ খুঁজে পাই, আমার মনে হচ্ছে এটা একটা প্রচ্ছদ। আমি সেভাবেই দেখি ব্যাপারটাকে, এবং প্রত্যেকটা গান কিন্তু দেখেন একটা প্রচ্ছদের মতো, যেমন একটা ছবির মতো। সো আমি কিন্তু ওইভাবেই দেখি, এবং আমি শুট যখন করি, আমি কিন্তু ওটা কিন্তু আমার মাথায় থাকে যে উনি এটাকে মিন করেছেন, এটাকে চিন্তা করে হয়তো এভাবে কল্পনা করেছেন। আমার কিন্তু ওনার সাথে যখন কমিউনিকেশন হতো, কথা হতো শুরু করার পর, উনি কিন্তু আমাকে খুবই জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে ধরতেন, আদর করতেন, যে তুমি কেমনি বুঝতে পারলে আমার কথাগুলো। এটা খুব ভালো লাগতো, আমার খুব ভালো লাগতো ওনার এই ব্যবহারটা। খুব মিস করছি খালিদ ভাইকে। আসলে আমি ঢাকা চলে আসার পর ওনার সাথে খুব একটা যোগাযোগ ছিল না, অনেকদিন যোগাযোগ হয়নি, সেই জন্য অনেক গান হয়তো করতে পারিনি। এরপরে যে গানগুলো হয়েছে আগের গান সব। আচ্ছা, ঠিক আছে মুকিব ভাই, এবার একটু মুনিরের কাছে আসি। মুনির, শেষের দিকে আপনার যে পরিমাটির কাজগুলো যিনি করেছেন, প্রস্তুত করেছেন, এবং ওনার ভবিষ্যৎ স্বপ্ন এবং কি কি ধরনের কোনো কিছু বলে গেছে আপনার কাছে, খালিদ ভাই কি করবেন? স্বপ্ন তো মানুষ দেখে অনেক কিছু করার, আসলে সেগুলো হয়ে ওঠে না, এরকম এর মধ্যে দিয়েই মানুষকে প্রস্থান হতে হয়। খালিদ ভাই যা স্বপ্ন দেখেছেন তা বাস্তবে করবার চেষ্টাও করেছেন, এবং করেছেনও অনেকাংশে। সেটা হচ্ছে উনি একজন ভালো প্রচ্ছদ এবং মুদ্রণ মেকার হওয়ার চেষ্টা করেছেন, সেটা হয়েছেন। আর আমার সাথে যেই বিষয়গুলো ওনার সবসময় হতো, যে মানে আমার অনেক সময় দেখা যেত যে মানে আমরা দুজনের মধ্যে এমন একটা বন্ধুত্ব তৈরি হয়েছে যে আমি কোনো একটা বিষয় বললেও দেখি যে উনি মেনে নিচ্ছেন। হ্যাঁ, একটা কাজের ক্ষেত্রে, একটা ধারণার ক্ষেত্রে। তারপরে উনি শেষ দিকে এসে যেটা করেছেন, গত 15-20 বছরে যে কটা বই বেরিয়েছে, সব কটা বই দেখা গেছে আমি তাকে সহযোগিতা করেছি, বানান দেখে, প্রুফ দেখে, কম্পিউটারে গ্রাফিক্স করে, সবকিছু করেই তার সাথে আমি যুক্ত ছিলাম। তো একটা জিনিস যেটা শিশিরদা বলল, যে আমি তো তার মধ্যে একদম ছিল না, আসলেই তাই। কারণ উনি ঢাকায়
যে সমস্ত কাজকর্মগুলো করে এসছেন, ঢাকায় বসে যদি ওই কাজগুলো ধারাবাহিকভাবে করতেন, আমরা যে বিষয়টা দেখতাম যে একটা মিডিয়ার কাছাকাছি থাকলে একটা কাজের যে ছড়িয়ে পড়া সেটা হতো। তো উনি চট্টগ্রামে চলে এসেছেন, কাজ করতেন, কিন্তু চট্টগ্রামে আসলেও ঢাকার লোক, পুরো দেশের লোক এবং কলকাতা থেকেও অনেকে আগ্রহ ভরে ওনাকে দিয়ে প্রচ্ছদ করানোর ব্যাপারে, সবকিছুর ব্যাপারে একটা যোগাযোগ ছিল। যদি যোগাযোগ নাও থাকতো তাহলে কোনো না কোনো মাধ্যমে যোগাযোগটা হয়ে যেত। তো এই বিষয়টা খালিদ ভাই এখানে বসেই করতেন, এবং বিষয়টা যে খুব বেশি বাণিজ্যিক তা না। খালিদ ভাই অনেকের প্রচ্ছদের পয়সা রাখতেন না, কিংবা ছেপেও দিতেন নিজে, এবং কারো ছাপার কোনো খরচ না থাকলে সেটাও দিতেন, এই কাজটা করতেন। আমরা যেটা শেষের দিকে আমরা যারা সম্পৃক্ত ছিলাম, আমরা চেষ্টা করেছিলাম যে ওনার 50তম একটা জন্মদিন করি, কবিতা নিয়ে, প্রচ্ছদ নিয়ে, আঁকা নিয়ে, গান নিয়ে। সেই বিষয়টাকে উনি সবসময় এড়িয়ে যেতেন। আমি কখনোই তাকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পারিনি, 60তম জন্মদিনেও পারিনি, 50তমও পারিনি। বলে যে এগুলো করার দরকার নেই, এগুলো করে কি হবে, হ্যাঁ তুমি অন্য কাজ করো, আমার কবিতাগুলোকে গুছিয়ে দাও, আমার পাণ্ডুলিপিগুলো গুছাও, আমার অনেক পাণ্ডুলিপি বের করতে হবে। এই যে একটা অস্থিরতা, মানে গত 2 বছর ধরে দেখলাম যে পাণ্ডুলিপি গোছাচ্ছেন, আমাকে দিয়ে 2টো বই গুছিয়ে রেখেছে, বলে যে এগুলো বের করতে হবে, যত দ্রুত পারো বের করো, যত দ্রুত পারো বের করো, সময় কি আছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এই ধরনের ভাবে বলতে। এই যে একটা মানে তাড়া তার মধ্যে সব সময়, হঠাৎ করে ওনার বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তারপর থেকে উনি আরো বেশি মানে নিবৃত হয়ে গেলেন। এবং শুধু যোগাযোগটা থাকতো ফোনে, দেখা গেছে দিনের পর দিন ফোনে, অথচ আমরা একই শহরে থাকি, দেখা হচ্ছে না। বললাম আপনি দেয়ান বাজারকে উনি বলতেন ধ্যান বাজার। তো এই যে ধ্যান বাজারে উনি যখন আসতেন, উনি একটা ফোন করতেন যে আমি আসছি, আমার সাথে পারলে দেখা করো। তো যেতাম, দেখা করতাম, একটু আড্ডা হতো, কথাবার্তা হতো। মনির, একটা কমেন্টস পড়ি। ফাইরুজ নাকিবা, আমার বাবা আসলে একজন মাটির মানুষ ছিলেন, ছোটবেলা থেকে রেনেসার গান শুনিয়ে বড় করেছে আব্বু। বাবা, তোমার গভীরতা এত বেশি, তা বড় হতে হতে টের পেয়েছি। তুমি তোমার সৃষ্টির মধ্যে আজীবন বেঁচে থাকবা। ফাইরুজ, খালিদ ভাইয়ের মেয়ে। হ্যাঁ, আসলে এটাই, কাজের মাধ্যমেই আসলে তিনি বেঁচে থাকবেন। আর আমি এখন যেইখানে বসে কথা বলছি, আমার মাত্র 10 ফিট দূরেই খালিদ ভাই শুয়ে আছে, মানে আমার এই বিল্ডিং এর সাথে লাগানোই তার কবর। তো আমি প্রতিদিন সকালবেলায় আসি, তাকে খুব ফিল করি। হ্যাঁ আছে, আমি এটা আসলে বুঝতে পারছি। আসলে আসলে বুকটা খুব ভার হয়ে আছে, কোনো কথাবার্তা আর বলতে পারবো না। আমি আজকে এইটুকুই রাখি। ঠিক আছে মুনির, আমরা জানি আসলে খালিদ ভাই আপনার কাছেই, আমরা প্রায় আসা যাওয়ার পথে খালিদ ভাইকে আমরা পাই। আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে। শিশিরদা, আপনার কাছে একটু সর্বশেষ 1 মিনিট যদি একটু বলেন। আচ্ছা, শিশিরদা কোনো কারণে ইয়ে হয়েছে, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ভাই, অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আমি একটি লাইন বলবো। খালিদ ভাই একজন নিভৃতচারী এবং মাটির কাছাকাছি মানুষ, যিনি আমাদের সবার কাছে হ্যাঁ আধুনিক। ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো, ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শুনছি, বলুন। আমরা শুনছি।
হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটা বলছিলাম, খালেদ ভাই একজন নিভৃতচারী মাটির মানুষ, যিনি আমাদের সবার কাছে আধুনিক গীতি কবিতার আধুনিকতার প্রতীক হয়ে থাকবেন। আমরা খালেদ ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, সবাই দোয়া করছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। উনি আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। উনি আমাদের কাছে এখনো ছিলেন, আছেন এবং থাকবেন ওনার কাজের মাধ্যমে। আমরা সবাই দোয়া করি। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার এখন শোনা যাচ্ছে না, আসতেছে না, আবার আমাকে শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। সাউন্ড অফ। হ্যাঁ, হ্যাঁ, মনির, হ্যাঁ মনির, এবার আপনি বলেন। হ্যাঁ, আমি আর তেমন কিছু বলবো না। আজকে আসলে খালিদ ভাইয়ের জন্য আমরা বেশি বেশি আহ, স্মরণ করি তাকে, কারণ তার যে কাজগুলো তিনি করেছেন, যে কবিতা গান লিখেছেন কিংবা যে প্রচ্ছদগুলো লিখেছেন, এগুলো যদি আমরা একটু লালন করি, একটু নেড়ে চেড়ে সবার মধ্যে ছড়িয়ে দিই, সেটাই হবে আমাদের জন্য একটা পরম উম, ব্যাপার, যে মানে খালিদ ভাই আমাদের মধ্যে আছেন, সবসময় আছেন। আর খালিদ ভাই আহ, আসলে যদি কোনো একজন নতুন ছেলে লিটল ম্যাক কর্মী কিংবা কবি, কোনো একজন কেউ যদি মুদ্রণের কোনো কাজ করতে আসে, যদি সে খালিদ ভাইয়ের কোনো কাজকে সে টেক্সট হিসাবে গ্রহণ করে, আহ, সেটা মানে অনেক 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 লাভবান হবে আমি মনে করি। কারণ খালিদ আচ্ছা, ভাইয়ের এত এত কাজ, সেগুলো আহ, অনেক একটা একটা লেসনের মতো, একটা পাঠের মতো। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকের এই আয়োজনটি করবার জন্য, এবং কৃতজ্ঞতাও জানাই যে খালিদ ভাইকে নিয়ে প্রথম কোনো একটি অনলাইন অনুষ্ঠান হলো। যে আমি একটি তথ্য একটি দিতে চাই, সেটা হচ্ছে খালিদ ভাই যখন বেঁচে ছিলেন তখন আহ, রাজশাহী থেকে একটি ম্যাগাজিন বেরোতো অ্যালবাম নামে, এবং এই ম্যাগাজিনটি করতেন মঞ্জুর রহমান, রাজশাহী থেকে করতেন। এবং খালিদ ভাইকে নিয়ে প্রথম কোনো একটি ক্রোড়পত্র, মানে বেশ কয়েকটি লেখা দিয়ে একটি ক্রোড়পত্র প্রকাশ হয় এই ম্যাগাজিনটি। তো এটি খালিদ ভাইকে নিয়ে একটি প্রথম আয়োজন। আর খালিদ ভাই কে স্মরণ করে আজকের এই অনুষ্ঠানটি প্রথম। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আমার আমারও তো কিছু স্মৃতি লাগে, এইটুকু আমাদের মধ্যে স্মৃতি হয়ে থাকুক। ও কি বলছে আমি ধন্যবাদ শুনছি না শান্তনু। তো। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখন এতে আমরা শুনলাম আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আজকে আমরা খালিদ ভাইয়ের কে স্মরণ করলাম কবিতায়, গানে, তার কর্ম জীবনকে আমরা বিভিন্নভাবে দেখেছি, শুনেছি, এবং এই জায়গায় এসে আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার শেষে শিশিরদা, আপনি কি কিছু শেষে বলবেন? সব শেষে আপনার Your back is on the hook শুনছি। শোনা যাচ্ছে শান্তনু? হ্যাঁ, জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে সিদ্ধা। হ্যাঁ দাদা, একটু মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। জি, শোনা যাচ্ছে? জি, সুসিদ্ধ শোনা যাচ্ছে। হ্যাঁ, শেষের দিকে ওকে। শান্তনু, শান্তনু, আমি মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেল। আমি এটা
হ্যাঁ, শান্তনু কিছু বলছিলে তুমি? শিশিরদা আপনি বলেন, মানে না, আমার অনুষ্ঠান শেষ করার জন্য একটু আমরা আপনার কাছ থেকে শেষ কিছু শুনতে চাই। মোটামুটি তো অনেকগুলো কথাই বলা হলো। আমি আহ, বলার চেষ্টা করেছি। আসলে খুব গুছিয়ে বলাটা খালিদকে নিয়ে খুব কঠিন আসলে, কারণ এত মানে বিষয়টা খুবই আসলে। তবুও আমার কাছে যেটা মনে হয় যে চট্টগ্রামে না শুধু সে, বাংলাদেশে আসলে খালিদের যে একটা উপস্থিতি আমাদের কবিতায়, আমাদের শিল্পে, এই উপস্থিতিটা আসলে খালিদের একটা নিজস্ব স্বাতন্ত্রতা এখানে আছে, এবং এই স্বাতন্ত্রতা খালিদকে আমাদের মধ্যে আরো অনেকদিন বাঁচিয়ে রাখবে। এবং তার যে নিজস্বতা, তার যে নিজস্ব দৃষ্টিভঙ্গি, আমি মনে করি যে সেই জায়গাটা সে তৈরি করতে পেরেছিল। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে খালিদ আহ, তার যে বহুমাত্রিকতা, বিশেষ করে কবিতা, প্রচ্ছদ, গান, আমি ওভাবে তার গানগুলো ওভাবে শুনি নাই, শুধু সোলসের প্রথম দিকের গান হিসেবে শুনছি। কিন্তু আজকে আমাদের কাছে নকিব যেভাবে তার গানগুলোকে উপস্থাপন করলো, আমি আবার নতুন একটা খালিদকে খুঁজে পেলাম। এটাও আমার কাছে একটা আজকে নতুন আবিষ্কার। খালিদের গান প্রীতি আমি জানতাম, এবং গান প্রীতি সম্পর্কে আমি জানিও, কিন্তু সে বিচিত্র ধরনের গানের যে লিরিক্স সে তৈরি করেছে, এবং বিশেষ করে শিশুদের জন্য যে সে গান লিখেছে, এটা নকিবের কাছ থেকে আজকে জানতে পারলাম। এর আগে কিন্তু আমি জানতাম। এবং মুনিরের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি মুনিরের বক্তব্যে। এবং নকিবের মতো আমারও তাই, একই শহরে ছিলাম, খালিদের সাথে যেটুকু যোগাযোগ হতো টেলিফোন। আসলে দীর্ঘদিন খালিদের সাথে আমার ওই অর্থে খুব যোগাযোগ যে ছিল প্রতিনিয়ত তা না। খালিদের কাজগুলো দেখতাম, জানতাম দেশের বিভিন্ন কাজে যুক্ত আছে। আমিও আমার একটা বিভিন্ন কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলা চলে গত অনেকগুলো বছর। তো এই কোভিড এর মধ্যে আবার আমাদেরকে একটু কাছাকাছি হওয়ার সুযোগ দিয়েছে, এবং সেই সুযোগের ভিতর দিয়ে তাকে আবার নতুন করে একটা আবিষ্কার করার মতো একটা, যে সে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে আমার পরিবারের কথাগুলো জিজ্ঞেস করছিল, আমার ছেলে কেমন আছে, শিক্ষক, এবং সে আমাকে এটাও অনুরোধ করছিল যে তোমার যে কবিতাগুলো অগ্রন্থিত আছে সেগুলো তুমি একটা বই বের করো, আমি একটা কভার করি তোমার বইয়ের। তো সেই জায়গাটাও আমার কাছে মনে হয়েছে যে খুব মানে তার একটা যে আমার প্রতি তার যে আন্তরিকতা এবং ভালোবাসা, এটা সে বহুভাবে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে প্রকাশ করেছে। সে এই ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং আমরা নিজেরাও আসলে খুব কি বলবো, খুব একা হচ্ছি ক্রমশ। যে এই যে এসবের ভিতরে খালিদকে আর যতদিন আমরা বেঁচে আছি, আমি ব্যক্তিগতভাবে যতদিন বেঁচে থাকবো, জানি না কতদিন বেঁচে থাকতে পারবো। সময়টা খুব মানে ভালো না আর কি, সেটাই বলা যায়। তো আমাদের ঘনিষ্ঠ বন্ধু রনি, সুব্রত বড়ুয়া রনি, সে অসুস্থ হয়ে পড়লো, খালিদ চলে গেল। এগুলো আমাদেরকে খুব খুব ব্যথিত করছে, এবং আমাদেরকে খুব একাকিত্বতে নিয়ে যাচ্ছে। এই জায়গাটায় ওকে খুব মিস করি, এখনো মিস করছি। এই যে কথাগুলো বলতেছি, আমি ভাবতে পারছি না যে খালিদের সাথে আমার আর দেখা হবে। খালিদ আমার কাছে আকাশ ভরা সূর্য তারা। ধন্যবাদ। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন সবশেষে খালিদ ভাইয়ের আরেকটি কবিতা পাঠ করে অনুষ্ঠান শেষ করব। আমি অনুরোধ করছি
কবিতা পাঠ করার জন্য। করোনাকালীন কবিতা। তিলে তিলে অসুখটা আমিই নির্মাণ করেছি। নিকোটিনের বিষে আমি যখন নীল কৃষ্ণ, রাধিকা নয় সেবিকা রয়েছে চারপাশে। ঘুম আসে না, ঘুম আমাকে ছেড়ে পালিয়েছে যৌবনে। তারপরও গতি শ্লথ হয়নি, ভালোবাসার তাপে আমি তাপিত হয়েছি। এখন মনে হচ্ছে জ্বালানি ফুরিয়ে এসেছে ফানুষের, এবার মাটিতে নামার সময়। এখন আমি ঘুম খুঁজে পাবো, আত্মপরিচয় খুঁজে পাবো, খুব করে বিশ্রাম নেব দুপশলা। শান্তনু, শেষ করা যাবে? এখন আমরা এতক্ষণ বেরিয়ে খালিদ ভাইয়ের উপর এই স্মরণ অনুষ্ঠানটি আমরা এতক্ষণ করতে করলাম। পারছি না শান্তনু। আপনারা যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং দর্শকরা এতক্ষণ যারা আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।